রক্তের সম্বন্ধ। সাক্ষী নিজের সন্তানদের জন্ম দেবার পর ওদের দেখাশোনার জন্য নিজের চাকরি ছেড়ে দেয়, কিন্তু একজন ওয়ার্কিং ওম্যান হওয়ার কারণে ওর পয়সা রোজগারের যে অভ্যাস হয়েছিল সেটাও কখনো ছাড়তে পারেনি। বিনা কাজে ঘরে বসে থাকা কোনোদিনও ওর ধাতে ছিল না। হয়তো সেই কারণেই সবসময় পয়সা রোজগারের জন্য ফুল টাইম পার্ট টাইম কাজের আইডিয়ার কথা বলতো। আরেকটা আইডিয়া আছে, আমি ভাবছিলাম যে একটা ডিপার্টমেন্টাল স্টোর খুললে কেমন হয়। সেটা ওর কোয়ালিফিকেশনের উপযুক্ত হোক বা না হোক, কখনো রেস্টুরেন্ট খোলা, কখনো সবজি রিটেল চেন, বা কখনো অন্য কিছু। প্রত্যেকবার ও নতুন আইডিয়া মাথায় নিয়ে আসতো, আর প্রত্যেকবার আদিত্য কোনো না কোনো কিছু বলে ওর আইডিয়া রিজেক্ট করে দিত। কখনো বাচ্চাদের দেখাশোনার বাহানা, কখনো ফ্লপ আইডিয়া ছুতো করে আদিত্য ওর প্ল্যানকে বাতিল করে দিত। সাক্ষী কখনো ওর মতামত বুদ্ধিমানের মতো গ্রহণ করত, আবার কখনো এ নিয়ে দুজনের মনোমালিন্য হতো। এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকত, কিন্তু সবটাই নিজের ঘরের মধ্যে। বাইরের লোকেদের আর অন্য বোনেদের কাছে ওদের এই ঝগড়ার ব্যাপারে কিছুই প্রকাশ পেত না। হয়তো এইটাই কারণ ছিল যে সবাই বলতো, যাই গিয়ে কিছুটা গুছিয়ে রেখে আসি, স্ত্রী দেখতে হয়, ভালো করে সেটআপ করতে হবে। আদি কি হলো? এসব মনে মনে কি বলে যাচ্ছ তুমি? কিছু না আদি, আমি ভাবছিলাম যে যদি বাবার বাড়িতে কিছু করতেই হয় তাহলে কিছুটা শিফটিং করা দরকার। বাইরের ঘরে যে সোফাটা আছে ওটা আমরা ভিতরের ঘরে। সাক্ষী প্লিজ, এসব ভাববার কোনো দরকারই নেই। এসব বিজনেসের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, যেমনটা চলছে তেমনটা চলতে দাও। ওখানে কিছু করার দরকার নেই মানে? দরকার নেই মানে দরকার নেই। নিজের সন্তানদের খেয়াল রাখো, এটাই বড় ব্যাপার। কাম অন আদি, আমি যখন কিছুদিন আগেই তোমাকে বললাম ওখানে কিছু একটা করতে চাই, তখন তো সবকিছু ঠিক ছিল। আজ হঠাৎ করে তখন আমি বুঝতে পারিনি যে তুমি আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নেবে। আমি ভেবেছিলাম যে... কি ভেবেছিলে তুমি আদি? বলো কি ভেবেছিলে? বুঝেছি, এটাই ভেবেছিলে তো যে আমি মজা করছি। অফকোর্স আমার কাজটা তো তোমার কাছে মজাই মনে হয়, যখন তুমি ভালো করেই জানো আদি হাউ মাচ আই লাভ টু ওয়ার্ক। এত বছর ধরে কাজ করে আসছি, ইনফ্যাক্ট তোমার সাথে দেখাও কাজের সূত্রে। হ্যাঁ ঠিক আছে, কিছু বছরের জন্য আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমার বাচ্চাদের জন্য ছিল। নিজের অ্যাম্বিশনকে ইনকমপ্লিট রেখে মা হওয়ার কর্তব্যই তো পালন করে যাচ্ছি। কেন তুমি বুঝতে পারছো না আদি? এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, কিছু সময় আছে আমার কাছে, সেই সময় আমি যদি করতে চাই তাতে তুমি... সন্তানেরা বড় হয়েছে, কিন্তু এতটাও বড় হয়নি যাতে তুমি ওদের ব্যাপারে না চিন্তা করে অন্য কিছুর ব্যাপারে চিন্তা করে যাচ্ছ। কাজ করার জন্য আমি, অফিস যাওয়ার জন্য আমি। আজ পর্যন্ত আমাদের সংসারে কোনো কিছুর অভাব হয়েছে? তাহলে নিজের সন্তানের কথা না ভেবে অন্যের সন্তান নিয়ে এত ভাবছো কেন? তুমি কি চাও আমার থেকে আদি? সারা জীবন আমি বাড়িতেই বসে থাকবো? সকালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে এসো, ওদেরকে হোমওয়ার্ক করাও, সকালে টিফিন বানাও, তোমার টিফিন বানাও, যখন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে আসবে তখন জিজ্ঞাসা করবো কি খেতে চাও তুমি, এখন ডিনারে কি খেতে চাও তুমি? এটাই আশা করো না তুমি আমার থেকে? বলো আদি। দেখো সাক্ষী, আই নিউ ইট আদি, আই নিউ ইট। আমি জানি তুমি আমার থেকে এটাই আশা করো। আমি জানতাম তুমি আমাকে কাজ করতে দেবে না, আর তুমি এটা জানো। আমিও ঠিক তোমার কাছ থেকে এটাই আশা করি। একজন পুরুষ মনে করে মেয়েরা সংসার সামলানো ছাড়া আর কিছুই পারে না। তোমাকে যে বিয়ে করে নিয়েছি আমি, কিন্তু জানো তো আদি, যখন আমি তোমাকে দেখেছিলাম আমার মনে হয়েছিল তুমি একটু আলাদা। অন্তত তুমি অন্য সবার মতো নও, যে একজন মেয়েকে বাড়িতে সাজিয়ে রাখার মতো বস্তু বা রান্নাঘরে জীবন শেষ করে দেওয়ার মতো ভাবে। কিন্তু আমার ভুল ধারণা ছিল আদি, আমি সত্যি বলছিলাম।
আরে না না, আমায় দিন। যুবরাজ, তুমি কাজ কেন করছো? আমাদের বাড়িতে জামাইদের দিয়ে কাজ করানো হয় না, তাদের পুজো করা হয়। বাহ দিদি, নতুন জামাইকে পুজো করা হচ্ছে আর পুরনো জামাইকে দিয়ে ঘরের কাজ। ঘরের কাজ নয়, বাইরের সবকিছু। সাক্ষী, নিজের দিদিদের সঙ্গে কথা পর্যন্ত বলনি তুমি। তোমাকে এখানে পাঠিয়েছিলাম এই বাড়িটা আমার নামে করার জন্য, আমার নামে। তোমার দিদিদের সঙ্গে এখানে বসে পিকনিক করার জন্য নয়। এই এই, তুমি বাড়ি চলো তো, তোমাকে এমন শিক্ষা দেবো না, মনে রাখবে সারা জীবন। কোনো প্রয়োজন নেই তোমার ওই নরকে ফিরে যাওয়ার, শ্রদ্ধা। কোনো প্রয়োজন নেই। এই মা, তুমি থামো তো, তুমি মাঝখানে কথা বলবে না, তুমি মাঝখানে একদম কথা বলবে না। তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছিলাম একে বোঝানোর জন্য, আমাকে সাহায্য করার জন্য, আর তুমি তো আমি সেটাই করেছি যেটা আমার ঠিক লেগেছে। আর আমি সেটাই করব যেটা আমার ঠিক মনে হয়। এই বাড়িটা আজ নয় তো কাল আমি নিজের নামে করেই ছাড়বো। যদি দরকার পড়ে না, তোমার এই বৌমা আছে না, দিয়ে আসবো, বাড়িতে দিয়ে আসবো। কিন্তু ওর এই বাবার বাড়িটা যেটা আছে না, এটা আমি নিজের হাতছাড়া করব না। দেখছি আমি কে আমাকে আটকায়। মোহন, সাক্ষীদের এরকম সবার সামনে ঝগড়া করা ঠিক হয়নি। আমি সাক্ষীদের সাথে কথা বলবো। জামাইবাবুর কত খারাপ লেগেছে বলো তো? তোমার মনে হয় না সাক্ষী দিদিরও খারাপ লাগছিল? যখন ওই কথাটার ডিসকাশন আগেই হয়ে গিয়েছিল, তখন আদিত্য আবার সবার সামনে টপিকটা তুললো কেন? আমার মতে পুরো ভুলটাই কিন্তু আদিত্যর। আচ্ছা বাদ দাও, আমরা এই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করবো না যে আসল ভুলটা কার, নয়তো আমাদেরই ঝগড়া হয়ে যাবে। ঝগড়া করবে না। চলো তাহলে। আরে এখানে তো দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হাওয়া দিচ্ছে, আর অন্যরকমও লাগছে। কিন্তু কিছু লোকের এই নতুন হাওয়া পছন্দই হয় না। আরে শ্রদ্ধা, রোহিতকে হাওয়া খেতে দাও। চলো আমরা রান্না করে গিয়ে সবিতাকে সাহায্য করি। চলো এখান থেকে। আসছি। হ্যাঁ, আমি ভাবছিলাম বাবা তো আর নেই, ওই বাড়িটা তো এমনিই পড়ে আছে, আর ওই বাড়িটায় আমাদের 5 বোনের সমান অধিকার, তাই না? হ্যাঁ তো আমি ভাবছিলাম আমাদের বোনেদের মধ্যে ভবিষ্যতে এই নিয়ে মতের অমিল যেন না হয়। আমি বলি কি, ভালো একজন উকিলকে ডেকে বাড়িটা বেচে দেওয়া যাক। কি বললে তুমি সবিতা? বাড়ি বিক্রি করে দেবে? হ্যাঁ, আর যে টাকা পয়সা আসবে সেটা আমরা বোনেরা ভাগ করে নেব। বাহ, বাড়ি বিক্রি করে দেবে, আর যা টাকা আসবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কিন্তু ওই বাড়িতে তোমাদের যে শৈশব কেটেছিল সেটা কি করে ভাগ করে নেবে? যে বাড়িটার সঙ্গে তোমার বাবার স্মৃতি জড়িয়ে আছে সেটা কি করে ভাগ করবে? যে স্বপ্ন নিয়ে তোমার বাবা ওই বাড়িটা তৈরি করেছিলেন, সেই স্বপ্নগুলোকে কি করে ভাগ করবে সবিতা? সবিতা, আজকে প্রথমবার তুমি আমার মনে কষ্ট দিলে তোমার বাবার ওই বাড়িটা বিক্রির কথা বলে। আমি তো সবসময় এটাই ভাবতাম যে আমরা সবাই মিলে ওই বাড়িটাকে সেরকমটাই রাখবো যেরকমটা আছে। সমস্ত উৎসবে তোমরা বোনেরা ওখানে যাবে সবিতা, ওই বাড়িতে তুমি তোমার শৈশব খুঁজে পাবে, আর বাবাকেও। কিন্তু তুমি তো... আমিও এটাই ভাবছিলাম,
কিন্তু এটা দেখতে চাইছিলাম আমার স্বামীর মত আমার সঙ্গে মেলে কিনা। আর এটা দেখে আমি খুব খুশি যে আমার স্বামীর কাছে টাকা পয়সার চেয়েও মূল্যবান হলো সম্পর্ক আর স্মৃতি। সবিতা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার সঙ্গে কথা ছিল। একটা কথা বুঝতে পারছি না, ওই দিন যখন মজার ছলে বাবার বাড়ি বিক্রি করে টাকা ভাগের কথা বলেছিলাম, তখন কত রাগ করেছিলে তুমি। তুমিই তো বলেছিলে ওই বাড়িটা বিক্রি করার কথা। আমি ভাবলাম কি করে, ওই বাড়িটায় বাবার স্মৃতি, আমাদের ছোটবেলা, আমাদের সবকিছু জড়িয়ে আছে। এটাই বলেছিলে না তুমি? তাহলে আজকে সবার প্রথমে এই বাড়িটা বিক্রি করে টাকা পয়সা ভাগ করার কথা বললে কি করে? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে। দেখো সবিতা, আমি তোমার সঙ্গে কোনো রকম তর্ক করে সাক্ষী আর আদিত্যর মতো কোনো তামাশা করতে চাই না। তাই এটাই ভালো হবে যে এই ব্যাপারে বাড়িতে গিয়ে আলোচনা করি, ঠিক আছে? কিন্তু আমি সবিতা, বললাম তো এই ব্যাপারে বাড়িতে গিয়ে আলোচনা করব। আচ্ছা হ্যাঁ, বাড়ি গিয়ে কথা হবে। আর এদিকে অনেক কাজ পড়ে আছে আমার। তুমি যাও। আরে মাসিমা, আপনি এখানে, শ্রদ্ধা ওনাকে ঘরে নিয়ে যা। আরে ও নয়, আমি ওকে এখানে নিয়ে এলাম। এত লোকের খাবার বানাতে হবে তোমাকে, একা কি করে বানাবে তুমি? তার জন্য আপনি একদম ভাববেন না। কিচেন সামলানো আর রান্না করা তো আমার প্রিয় কাজ। কতজনের জন্য হোক না কেন, আমার কাছে কোনো ব্যাপার না। শ্রদ্ধা, তুই তো জানিস এটা। হ্যাঁ দিদি, আমি ভালো করেই জানি। কাল থেকে তো সবাই একা হয়ে যাব। আজ একসাথে আছি, তাহলে একসাথেই সময় কাটাই। ঠিক আছে, তোকে বোঝানো অসম্ভব ব্যাপার। হায়, আমাকেও বলো কি করব আমি। সাক্ষী, আদিত্য সব কথায় উত্তর দেওয়া তো স্বভাবে দাঁড়িয়ে গেছে। যখন ঝগড়া হচ্ছে তাহলে চুপ করে যা, ঝগড়া ওখানেই থেমে যাবে। দিদি প্লিজ, আমার কোনো ভুল ছিল না। আদিত্যর তো এটা এখন স্বভাব হয়ে গেছে যে আমার যে কোনো কথায় বাদ সাধা। ও আমাকে কখনোই বুঝতে চায় না। আর আজ যদি তুমি ওর পক্ষে কথা বলো, তাহলে আমার মনে হবে যে তুমিও হয়তো আমাকে বোঝো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কেউ কারোর সাইড নেবে না। তুই মুড খারাপ করিস না। ঠিক আছে, কিন্তু এই কথাটা আজকে আমরা এখানেই শেষ করব। তুই বল সন্ধ্যা, তোর ম্যারিড লাইফ কেমন চলছে? খুব ভালো, ওখানে সবাই খুব ভালো। আর আমি তো হলাম সবার চোখের মণি। আচ্ছা সবার কথা বাদ দে, আমি তো শুধু তোর ওনার ব্যাপারেই জানতে চাই। হানিমুনে তোর পতিদেব বেশি বিরক্ত করেনি তো? বল। না দিদি, আসলে এখনো আমরা দুজনে বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি। আসলে বাবার এইভাবে হঠাৎ চলে যাবার পরে যুবরাজই আমাকে বলেছিল যে আমার নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন, সামলে উঠতে। আর তাই উনি হানিমুনের কথাও এড়িয়ে যান। সত্যি দিদি, ও খুব ভালো। সত্যি রে, তুই ভীষণ ভাগ্য করে এসেছিস সন্ধ্যা। এত ভালো স্বামী আর শ্বশুর বাড়ি পেয়েছিস যে। কিন্তু আমি তো তোর বর দিদি, তাই তোকে কিছু বলতে চাই। যুবরাজ এতদিন তোকে বুঝে এসেছে, এবারে তোর যুবরাজকে বোঝার পালা। বাবার কথা মনে করে তুই মেয়ে হওয়ার দায়িত্ব পালন করেছিস।
এখন যুবরাজের সঙ্গে নতুন ভাবে পথ চলা শুরু কর। তোকে নিজের স্ত্রী ধর্ম পালন করতে হবে। বাবা তো আমাদের সব সময় বলতেন, একই মজা নিয়ে আমরা তো বারবার হাসতে পারবো না। তাহলে একই দুঃখের কথা ভেবে বারবার কেঁদে কি লাভ? বাবার ওই কথাটা আজকে বুঝতে হবে আমাদের। পুরনো কথা ভুলে গিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। সন্ধ্যা, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? জেঠুমণি, তুমি? বসো বাবা, বসো বসো। তুমি কখন এসেছো জানতেই পারিনি। তুমি যেমন আমার এখানে আসার কথাটা বুঝতে পারোনি, সেই রকমই আমি বুঝতে পারিনি যে আমি তোমার কি অবস্থা করেছি। এমনটা কোনো ব্যাপার না জেঠুমণি, আমি একদমই ঠিক আছি। ওই হ্যাঁ বাবা, তুমি কেমন ভালো আছো সেটা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিচ্ছু বলার দরকার নেই। জানো বাবা, বাড়িতে সবাই কি বলছে যে যবে থেকে তুমি রাজের কথাটা জানতে পেরেছ, তোমার ব্যবহার সম্পূর্ণ বদলে গেছে, বিশেষ করে সন্ধ্যার প্রতি। তোমার তোর সঙ্গে কথা বলতে অস্বস্তি হচ্ছে। আমি তোমাকে এইটাই বলতে এসেছি যে যদি তুমি সন্ধ্যার সঙ্গে এইরকমই ব্যবহার করো তবে সন্দেহ করবে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। কিন্তু আমি যখন এখানে তোমাকে মুখ শুকনো করে থাকতে দেখলাম, তখন সবচেয়ে বেশি নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। হ্যাঁ নীরজ, গত আধ ঘন্টা ধরে আমি তোমার পাশেই বসে আছি, আর আমি এই প্রশ্নটাই করে যাচ্ছি যে আমি কোন অধিকারে তোমার শৈশব, তোমার হাসি, তোমার আনন্দ আমি ছিনিয়ে নিয়েছি। আমার একটা ছেলের অক্ষমতার মূল্য আমার আর একটা ছেলে নিজের আনন্দ দিয়ে কেন পূরণ করবে? তাছাড়া আর কি, যেমন যুবরাজ আমার ছেলে, তেমন তুমিও তো আমার ছেলে। তবে কেন আমি তোমার দুঃখের কথা বুঝতে পারিনি? কেন আমি আমার ছেলের জন্য তোমার আনন্দের কথা ভুলে গেছি? জেঠুমণি, না বাবা না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জেঠুমণি, তুমি প্লিজ এসব কথা বলো না। কেন আমি নিজের কাঁধের বোঝা তোমার কাঁধে চাপিয়ে দেব? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর ওই দিন যা বলেছি সমস্ত কথা তুমি ভুলে যাও, মনে করে নাও কোনো খারাপ স্বপ্ন দেখেছ। তোমাকে কারোর জন্য কিচ্ছু করতে হবে না, আর কেউ তোমাকে কিচ্ছু বলেনি। ব্যাস তুমি শুধু আগের মতো নিরোজ হয়ে যাও বাবা, খুশিতে থাকা, আনন্দে থাকা, সবাইকে যোগ বলা, ওই রকম পাগল। আমি বাড়িতে সবাইকে বলে দেবো যে এই ব্যাপারে কেউ যেন কিছু না বলে, ঠিক আছে? আর হ্যাঁ, যুবরাজের অসুবিধার ব্যাপারটা, তার জন্য আমি কোনো না কোনো রাস্তা বার করে নেব। যদি কোনো রাস্তা না পাই তাহলে হার মানব ভাগ্যের কাছে, কিন্তু তোমার আনন্দ ছিনিয়ে নেব না, কোনোদিনও না। জেঠুমণি, এক মিনিট। তুমি যেটা চাইছো
সেটা আমি করার জন্য তৈরি। যুবরাজের রহস্য এই গোটা পৃথিবীর কাছে অধরাই রয়ে যাবে। না বাবা, আমি তোমাকে জেঠুমণি, ছোট থেকে তোমার কাছে এটাই শিখে এসেছি, যেটা বলো সেটা করে দেখাও। আর আমি সবসময় এটাই বলে থাকি যে এই পরিবারের জন্য সবকিছু করতে পারি। আজ সেই সুযোগটা এসে গেছে যে সেই কথাটাকে সত্যি প্রমাণ করার। কিন্তু বাবা, তোমার নিজের খুশি। জেঠুমণি, আমার খুশি আর পরিবারের খুশি আলাদা কবে হলো? মানছি তোমার এক সন্তানের সাথে ভগবান ঠিক করেননি, কিন্তু তোমার দ্বিতীয় সন্তান যে তোমার কথা শুনবে না, ভগবান কিন্তু এতটা নিষ্ঠুর নন। তুমি যেটাই চাও সেটাই হবে, শুধু আমার কথা বিশ্বাস করো। আমি এই সিদ্ধান্তটা কিন্তু বাধ্য হয়ে নিইনি। আর আজকের পর আমি সন্ধ্যার সাথে আগের মতোই নর্মাল বিহেভ করব। আর রইল আমার খুশির ব্যাপার। যদি তোমরা সবাই আমার জোকসে হাসা বন্ধ করে দাও, কিন্তু আমি তোমাদের সবাইকে হাসিয়ে যেতেই থাকবো। নীরজ বাবা, তুমি কখনো হেরে যাবে না জেঠুমণি, কখনো না, চেষ্টা করলেও না। যখন বিষয়টা জীবনের সিদ্ধান্তর আর আমাকে অন্য লোকের অনুগ্রহ করা, এর মধ্যে কোনটা গ্রহণ করব সেই নিয়ে টানাপোড়েন হয়, তখন সব সময় সেই পরীক্ষায় আমার উপর অনুগ্রহ করা লোকেদেরই জিত হয়। আর যদি আমি সেটা করতে না পারি, তখন আমার জীবনের কোনো মানেই থাকে না।